বড় ছক ফাঁস। জাতীয় সুরক্ষায় জিরো টলারেন্স, বাংলা সহ উত্তর পূর্বে সন্ত্রাসের জাল ছড়ানোর ছক বানচাল। এনআইএর চার্জশিট। আর সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছে আমার সহকর্মী অতনু, রয়েছে অতনুর সঙ্গে কথা বলবো। অতনু, এনআইএর চার্জশিট, আর সেই চার্জশিটে ঠিক কি রয়েছে? তমশ্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যতবার এই উত্তর পূর্বে বা পূর্বের কোনো রাজ্যে কখনো এসেছেন, প্রথমেই বলেছেন সন্ত্রাসে জিরো টলারেন্স, অনুপ্রবেশে জিরো টলারেন্স। কেন বারবার অনুপ্রবেশের কথা বলেছেন, কেন সন্ত্রাসের কথা বলেছেন, তার সবচেয়ে বড় কারণ এই উত্তর পূর্ব এবং পূর্বের রাজ্যগুলো নিয়ে বারবার সন্ত্রাস ছড়ানোর চেষ্টা হয়েছে, এইখান থেকে জাল ছড়ানোর চেষ্টা হয়েছে। তার একেবারে নতুন নিদর্শন বা নবতম নিদর্শন যদি বলতে হয় তাহলে বলতে হবে এনআইএর এই চার্জশিট, যেখানে 11 জনের নাম রয়েছে। এই 11 জন কারা? এই 11 জনকে বলা হচ্ছে তারা জামায়াত উল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির একটা শাখা সংগঠন। সেই শাখা সংগঠনের নাম হচ্ছে ইমাম মাহমুদ কাফিলা বা আইএমকে। সেই আইএমকের তারা সদস্য। এই 11 জনের মধ্যে প্রথম যাকে ধরা হয় তাকে ধরা হয় অসম থেকে 2025-এ। তারপর একে একে তার সূত্র ধরে পরপর ধরা হয় অসম থেকে, ত্রিপুরা থেকে, বিভিন্ন জায়গা থেকে। এদের যে ধরা হয়েছে, ধরা পড়ার পর এদের বিরুদ্ধে যখন চার্জশিট দেওয়া হলো, সেই চার্জশিটে কি রয়েছে? ভয়ঙ্কর কিছু তথ্য রয়েছে। সেই তথ্যগুলো কি? এই যে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তারপরে এই যে পুশব্যাক করা হচ্ছে, যারা যারা ওদিকে চলে যেতে চাইছেন, চলে যাচ্ছেন, তারা চলে যাচ্ছেন। আমরা দেখেছি যে বিভিন্ন সীমান্তে প্রচুর মানুষের লাইন, তারা চলে যাচ্ছেন। তাদের সঙ্গে যোগাযোগ করছে এই আইএমকের সদস্যরা। তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের মধ্যে তাদের সমব্যথী হওয়ার চেষ্টা করছে এবং তাদের মধ্যে ভারত বিদ্বেষের বিষ বুনে দিচ্ছে। এবং এই ভারত বিদ্বেষের বিষ তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আস্তে আস্তে সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে। যে স্লিপার সেলগুলো ছিল সেগুলো অ্যাক্টিভ করা হচ্ছে। অর্থাৎ আমি যদি বলি অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে একটা অন্তর্জাল তৈরি করা হয়েছে। বাইরে থেকে দেখে কিচ্ছু বোঝা যাবে না। কেউ হয়তো সারাদিন চাষ করেন, কেউ হয়তো শ্রমিকের কাজ করেন সারাদিন, কেউ হয়তো বাজারে তিনি ব্যবসায়ী, কিন্তু অন্তর্জালের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে একে আরেকজনের সঙ্গে যোগাযোগ রাখছেন, সদস্য আরও বাড়াচ্ছেন। এবং তাদের এজেন্ডা কি? এজেন্ডা একটাই, ভারত বিদ্বেষ, ভারতের নাশকতা করতে হবে। তবে তাৎক্ষণিক নাশকতার কোনো প্ল্যান তাদের ছিল না। এনআইএ তদন্তকারীরা জানতে পেরেছেন তাৎক্ষণিক নাশকতা নয়, তাদের কাজ ছিল তারা আস্তে আস্তে জাল বিস্তার করবে, আরও বেশি মানুষকে তাদের মতো করে তাদের মতো করে ব্রেন ওয়াশ করবে এবং তারা যেভাবে বলবে সেইভাবে চলবে। তারপর ধীরে ধীরে তাদের মাধ্যমে অস্ত্র সরবরাহ শুরু হবে, তাদের ট্রেনিং দেওয়া হবে। আমরা জানি জেএমবির এর আগের কার্যকলাপ যখন আমরা দেখেছি, আমরা যদি 2014 খাগড়াগড়ের কথা বলি, তাহলে সেখানে সক্রিয়ভাবে তাদের যোগাযোগ এবং তাদের স্লিপার সেলের যোগাযোগ আমরা দেখেছি। 2018-এ বোধগয়ায় যখন সিরিয়াল ব্লাস্ট হলো, সেখানে প্রত্যক্ষভাবে যোগাযোগ ছিল এই জেএমবির। এবং তারপরে ধীরে ধীরে যে তথ্যগুলো এসেছিল তা হলো যে এদের অস্ত্র সাপ্লাই করার জন্য প্রত্যক্ষ মদত জেএমবির পিছনে রয়েছে আইএসআইএ। এবং এদের মধ্যে যাদের ট্রেনিং দেওয়ার প্রয়োজন হতো তাদেরকে সীমান্ত পার করিয়ে নিয়ে গিয়ে ঘুরিয়ে পাকিস্তানে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হতো। সেই তথ্য বারবার তদন্তকারীদের কাছে এসেছে, ভারতীয় গোয়েন্দাদের কাছে এসেছে। এবারের তথ্য তো আরও মারাত্মক। বাইরে কোথাও নয়, আমাদেরই দেশের উত্তর পূর্ব এবং পূর্বের রাজ্যগুলোতে বসে থেকে তারা জাল ছড়াবে, নিজেদের মধ্যে যোগাযোগ রেখে যাবে, নিজেদের মধ্যে কিভাবে নাশকতা করা যায়, কিভাবে সেফলি নাশকতা করে বেরিয়ে যাওয়া যায়, সেই সব নিয়ে আলোচনা করবে। অথচ আমরা ধরতেও পারবো না। আমাদের সঙ্গে বোধহয় নিলয় রয়েছেন অসম থেকে। নিলয় রয়েছেন। তমশ্রী, আমি একবার নিলয়ের কাছ থেকে জানতে চাইবো, নিলয়, অসমের পার্টিকুলার আমি 3-4টে জেলার কথা জানতে চাইবো, যে জেলাগুলো থেকে এদেরকে প্রথম ধরা হয়েছিল। তার মধ্যে অবশ্যই বরপেটা। আমি একটু এখানে দেখিয়ে নিতে চাই কোন কোন জায়গাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অসমের আমি যদি বলি, এই বরপেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আবার যদি আমি এই দিকটায় যাই, এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি কোথায় গুরুত্বপূর্ণ? ত্রিপুরা।
অবশ্যই ত্রিপুরার কথা বলতে হবে। ত্রিপুরা, কারণ এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আর আমাদের পশ্চিমবঙ্গের কথা তো বলতেই হবে, কারণ পশ্চিমবঙ্গের বিশেষত উত্তরের দিকে দিনাজপুর যদি বলি, মালদা মুর্শিদাবাদের কথা যদি বলি, এবং উত্তর 24 পরগনার কিছু অংশ, নদিয়ার কিছু অংশ, যে জায়গাগুলো দিয়ে অবাধে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে, কখনো কখনো অনুপ্রবেশ হয়েছে। তো নিলয়, আমি জানতে চাইবো যে অসমের কোন কোন জেলার উপর সবচেয়ে বেশি তদন্তকারীরা নজর দিচ্ছেন, যে মনে করা হচ্ছে এই জেলাগুলো খুব স্পর্শকাতর এবং এখানেই মগজ ধুলাইয়ের কাজগুলো হচ্ছে? দেখো অতনু, অসমের কথা যদি বলি তাহলে অসমে কয়েকটা মডিউল খুব সক্রিয় ছিল, খুব সক্রিয়। সেই মডিউলগুলো অপারেটিভ যেগুলো জায়গা, সেই জেলেগুলো হলো প্রথমত মূলত তুমি বলেছো যেভাবে বরপেটার পরে হলো গোয়ালপাড়া, গোয়ালপাড়ার পরে তো ধুবড়ির পরে আসামের গুয়াহাটি থেকে যদি এগিয়ে যায় তো বলে মরিগাঁও থেকে একটু অংশ নগাঁওতে রয়েছে। আর একদম খুব কম পরিমাণে ওদিকে করিমগঞ্জ বদরপুর আর হাইলাকান্দি এই পোর্শনটাতে একটু রয়েছে, কিন্তু ওই দক্ষিণ অসমে খুব কম। ব্যাপারটা হলো যে এই ধুবড়ি, গোয়ালপাড়া, বরপেটা এই অঞ্চলগুলোতে খুব সক্রিয় মডিউল। আর এর আগেও যে নাসিমউদ্দিনকে ধরা হয়েছিল 2025-এর ডিসেম্বরে, এসটিএফ, আসাম পুলিশের এসটিএফ এ ধরেছিল। আর তারপরে নাসিমউদ্দিনকে যখন ইন্টারোগেট করা হয়েছে, নাসিমউদ্দিনের যে তথ্য দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে পরবর্তীকালে আরো 10 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তার ভিতরে একজন ত্রিপুরার জাগির, নর্থ ত্রিপুরার থেকে জাগিরকে ধরা হয়েছে। তখনই জিনিসটা স্পষ্ট হলো যে ইমাম মোহাম্মদের কাফিলা, জেএমবির একটা অর্গানাইজেশন, ইমাম মোহাম্মদের কাফিলা আসামে সক্রিয়। এর আগে কিন্তু জেএমবি নিজেই খুব সক্রিয়। আর এখান থেকে যে তুমি স্লিপার সেলের কথা বলেছিল, আমি একটু আগেই বলবো যে শুধুমাত্র স্লিপার সেল না, অ্যাক্টিভ মেম্বার রয়েছে, খুব সক্রিয় মেম্বার রয়েছে। আর এই সক্রিয় মেম্বারে কয়েকবার বাংলাদেশ গিয়েছে, বাংলাদেশের থেকে পাকিস্তানও গিয়েছে। এর আগে এই মার্চে 2026-এ মার্চে বরপেটার থেকে এসটিএফ আরো 3 জনকে ধরেছে। এই 3 জনের কাজ ছিল এখান থেকে সিম কার্ড পাকিস্তানে সাপ্লাই দেওয়া। তো এই পুরো নেক্সাসটা কিন্তু শুধু বাংলাদেশের জেএমবি, জামায়াতুল মুজাহিদিন আর আসামের স্লিপার সেল বা আসামের অ্যাক্টিভ মেম্বারকে বললে চলে না, এখানে পাকিস্তানও জড়িত। ট্রায়াঙ্গুলার অপারেশন। আমি একটু বোঝার চেষ্টা করি নিলয়, এই জেএমবির সঙ্গে, জেএমবি শাখা সংগঠন যাদের কথা তুমি বললে যে কাফিলা এমকে, এই এমকের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিম, এদের সঙ্গে আল কায়দা, এরাও কি জড়িয়ে রয়েছে এই নেটওয়ার্কটা তৈরি করার জন্য? হয়ে গেল পুরো পলিসিটাই আলাদা। আল কায়দার পলিসিটাই হলো যে পুরো এই নর্থ ইস্টকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সাথে একত্রিত করে একটা আলাদা করে এন্টিটি করার। আর সেখানে জেএমবি কোঅপারেট করে, কারণ মূলত এই নাশকতামূলক যে মনোবৃত্তি বা এই যা প্রচেষ্টা, এই প্রচেষ্টাতে শুধু জেএমবি থাকবে সেটা মানে না। এখানে আনসারুল বাংলা, এখানে আইএসআইএস, এখানে আল কায়দা সবকিছু জড়িত। আমি এই জায়গাটাই ধরতে চাইছি, 2024-এর 5ই আগস্ট 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন, এবং তারপর থেকে ধীরে ধীরে একটা হাওয়া তৈরি করার চেষ্টা হয়েছে ওপার বাংলা থেকে, যে বৃহত্তর বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ। এবং আমরা শুনেছি এরকম সময়ও মোহাম্মদ ইউনূস, যিনি বেজিংয়ে গিয়ে সে সময় বলেছিলেন যে যদি আমরা যদি চাই তাহলে সেরকম দিনও আসবে যে 7 সিস্টার্স তারা জল পাবে না, ভারতের 7 সিস্টার্স জল পাবে না। অর্থাৎ কোথাও যেন 7 সিস্টারকে নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল যে গ্রেটার বাংলাদেশ করতে হবে, এবং সেই গ্রেটার বাংলাদেশের স্বপ্ন তো আনসারুল্লাহ বাংলা টিমের রয়েছে, আল কায়দার রয়েছে। ডেফিনেটলি এই যে শুধুমাত্র যে জল পাবে না বা ইউনুসে বা ইংল্যান্ডে যে গিয়ে যা বললো সেটা না, সে তারপরেও কিন্তু অনেক যে চিকেন নেক নিয়ে অনেক কথা বলা হলো, যে চিকেন নেক বিচ্ছিন্ন করে দেওয়া হবে, চিকেন নেক বন্ধ করে দেওয়া হয়ে যাবে, তারপরে চিকেন নেক বিচ্ছিন্ন করে দিলে তারপরে নর্থ ইস্ট বিচ্ছিন্ন হয়ে যাবে, তারপরে গ্রেটার বাংলার যে পরিকল্পনা সেটা রয়েছে। এখন ব্যাপারটা হলো যে এই যে আমি বললাম যে ইমাম মোহাম্মদের কাফিলাতে কোন লোকরা আছে? ইমাম মোহাম্মদের কাফিলাতে ইমামরা রয়েছে, এখানে যে মাদ্রাসা আছে, মসজিদ আছে, মসজিদের ইমামরা রয়েছে। টার্গেট হলো মসজিদের ইমামকে দিয়ে এই যে একটা আইডিওলজি ইনপুট করা হয়, যে একটা এই আল কায়দা, জেএমবি
জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের যা একটা আইডিওলগ, এই আইডিওলজিটা এখানকার লোকেদের মাথাতে ফিট করতে হলে এই ইমামদেরকে ইউজ করা হয়েছে। এখানে যেগুলো ছোটখাটো বিজনেসম্যান রয়েছে, যেখানে এই 11 জনকে অ্যারেস্ট করে এনআইএ চার্জশিট দিয়েছে, এই 11 জনের ভিতরে কিন্তু খুব সাধারণ লোক। কোনো একজন যদি কোনো একটা ছোট ব্যবসায় করে, একজন এই কাপড় শিলি মানে দর্জি কাজ করে, কোনো একজন কাঠের কাজ করে, এই সব মানুষ কিন্তু সরাসরি সব দিন মানুষজনকে দেখা হয় বাজারে, মানুষজন বাজারেই থাকে, বাজারে ব্যাপার করে বিকালে বেরিয়ে যায়, কিন্তু তারপরে যা করে সেটাই কিন্তু আত্মাতে বিপজ্জনক। তারপরে এটা খুব মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আম আদমি আমার সঙ্গে আপনার সঙ্গে মিশে রয়েছে, সেখান থেকে তারা তারপরে গিয়ে ইন্টারনেটে কোথায় কার সঙ্গে যোগাযোগ রাখছে, সোশ্যাল মিডিয়া, সেটা বোঝা সম্ভব হচ্ছে না। এবং সেখানে দেখা যাচ্ছে তারা সিম্পাথাইজার পেয়ে যাচ্ছে যারা তাদের মতো করে ভারত বিদ্বেষের কথা ভাবে। আমি আরেকটা জায়গা জানতে চাইবো, এটা একটা নতুন দিক দেখা গেল, কিন্তু একটা পুরনো মডেল রয়েছে এখানে, যে মডেল আমরা খাগড়াগড়ের সময় দেখেছি, তা হলো মাদ্রাসাগুলোকে ব্যবহার করা হয়। যে 4 জেলার কথা বললেন আপনি, এই 4 জেলা মুসলিম অধ্যুষিত জেলা, এখানেও কি অসমের এই জেলাগুলোতেও কি মাদ্রাসাকে ব্যবহার করা হচ্ছে? ডেফিনেটলি এখানে মাদ্রাসা ব্যবহার করা হয়েছিল, সেই গতিকেই আসাম সরকারের তা পরবর্তীকালীন কয়েকটা মাদ্রাসা ডেমলিশ করা হলো। যেখানে রয়েছে মাটিয়াতে, গোয়ালপাড়া মাটিয়াতে একটা বড় মাদ্রাসা ডেমলিশ করা হলো, বরপেটাতে মাদ্রাসা ডেমলিশ করা হলো। সেই মাদ্রাসাগুলো বেআইনিভাবে তৈরি করা হয়েছিল, খুব বড়সড় মাদ্রাসা। সেই মাদ্রাসা ডেমলিশনের পরে ওখানে অনেক কিছু কিন্তু বই পাওয়া গেছে, যেই বই আরবি ভাষাতে লেখা রয়েছে, সেই বইতেই কিন্তু এই যে জামায়াতুল মুজাহিদিনের যা বার্তা, যা বাণী, সেগুলো ওই বইতে বাংলা ভাষাতে লেখা রয়েছে, কোনোতে আরবি ভাষাতে লেখা রয়েছে। আরেকটা কথা এখানে বলবো যে এইটা হলো শুধু তথ্যভিত্তিক কথা। এখানে ধুবড়িতে যখন এর আগেও এসটিএফ অপারেশন করে ধরেছিল, তখন দেখা গেছিল যে মোবাইল ফোনে ডার্ক ওয়েব ব্যবহার করা হয়েছে। ডার্ক ওয়েবের মারফত এই কানেক্টিভিটি বা যেগুলো মেসেজ রয়েছে, কোডেড মেসেজ, এই কোডেড মেসেজগুলো ডার্ক ওয়েবে পরিচালনা করা হয়। আর এখানে মহিলাও জড়িত ছিল। আর তারপরে নিলয়, এটা আমরা আগেও দেখেছি। নিলয়, আপনাকে ধন্যবাদ জানাবো। অসমের দিক থেকে নিলয় বলছিলেন যে অসমে কিভাবে অ্যাক্টিভেট করা হয়েছে, এই জাল কিভাবে ছড়ানো হচ্ছে, নিলয় আমাদের জানাচ্ছিলেন। ডার্ক ওয়েবের কথা বলছিলেন। হ্যাঁ, ডার্ক ওয়েব অবশ্যই তমশ্রী, এবং আলাদা ভিপিএনের মাধ্যমে ডার্ক ওয়েবে কাজ করা হয় যাতে চট করে সবার নজরে আসে না। এবং তার আগে কি দরকার, এই ডার্ক ওয়েবে কারা থাকবেন সেই মেম্বারদের বেছে নেওয়া, সেই মেম্বারদের মগজ ধোলাই করতে হবে। কাদের মগজ ধোলাই করা যায়? ধরুন এতদিন ধরে যারা আমাদের দেশে ফেক পরিচয় নিয়ে, ফেক আইডি নিয়ে তারা থেকে গিয়েছে, যখন এসআইআর হলো, ধরা পড়ে গেল, তারা তখন ফিরে যাওয়ার হিড়িক তাদের মধ্যে যাদের কম বয়স, তাদের যদি একটু সাইডে নিয়ে এসে বলা হয় যে এটা যেটা হচ্ছে এটা ঠিক হচ্ছে না, এর তো বদলা নিতে হবে, কিভাবে নেবেন? মগজ ধোলাই। এইভাবে ধীরে ধীরে মগজ ধোলাই করে টিম বানানো হয়েছে এবং টিম ছড়ানো হচ্ছে। এই টিম কোথায় কাজ করছে? ত্রিপুরা, উত্তর ত্রিপুরার বিশাল বড় একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাচ্ছে। অসমে কাজ হচ্ছে, পশ্চিমবঙ্গেও কাজ করার চেষ্টা চলছে। মানে আমরা যে ম্যাপ দেখতে পাচ্ছি, এই ম্যাপের বাইরে একটা ভার্চুয়াল ম্যাপ তৈরি হয়ে গেছে অন্তর্জালের, ইন্টারনেটের, যার মাধ্যমে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে। এবং গোয়েন্দারা অনুমান করছেন এখনই হয়তো কোনো নাশকতা হবে না, কিন্তু যেটা হবে সেটা ভয়ঙ্কর। আস্তে আস্তে জাল আরও ছড়িয়ে পড়ার পরে কি হবে? ছড়িয়ে পড়ার পরে আইএসআই ফান্ড করছে, সে আইএসআই এর ফান্ডিংয়ে আস্তে আস্তে এখান থেকে লোকজনকে বাংলাদেশ দিয়ে বা অন্য বর্ডার দিয়ে পাকিস্তানে পাঠানো হবে। যাদের পাকিস্তানে পাঠানো হবে তারা সেখানে অস্ত্র শিক্ষা নেবে, পুরোপুরি ট্রেনিং নেবে, যে পথে গিয়েছিল সে পথেই ফিরে আসবে। ফিরে আসার পরে কি হবে? আইএসআই অস্ত্র পাঠাবে। এবার আইএসআই এর কাছে এত টাকা আসবে কোথা থেকে? আইএসআই যেভাবে চীন বা অন্যান্য দেশ ফান্ড করে, সেই ফান্ডের টাকা পাকিস্তান আইএসআইকে খাটায়, আইএসআইকে দেয়, আইএসআই অস্ত্র কেনে, সেই অস্ত্র পাঠাবে বাংলাদেশ দিয়ে এদের হাতে, এবং তারপরে নাশকতা হবে। হয়তো খুব লম্বা প্রসেস, কিন্তু যখন এই প্রসেসে কাজ হবে সেখানে A to Z, একজন বোড়ে থেকে শুরু করে একজন ঘোড়া, একজন হাতি, প্রত্যেকে সমান তালে কাজ করবে। আর সেই টিউনিংয়ের কাজটা চালিয়ে যাচ্ছে উত্তর পূর্বের এই রাজ্যগুলো থেকে, যাদের মাথা এবং 11 জনকে ধরা তো সম্ভব হয়েছে। 11 জনকে ধরেই বা তাদের চার্জশিট দিয়েই এনআইএ জানিয়ে দিল যে কত ভয়ঙ্কর একটা জাল তৈরি করা হয়েছে। তমশ্রী, বেশ, ধন্যবাদ অতনু।